হাজবেন্ড আমাকে খাওয়াইতে পারতো না। এটা অনেক কষ্টের। আর বাচ্চার খাওয়ানটা যে যোগাও মানে সেটা হইতো না। মানে বাচ্চার খাওয়া হইতো না কেন? মানে যে ওই পরিমাণ টাকাটা আসতো না। আপনাকেও কাজ করতে দেয় নাই? আমার তো ছোট বাচ্চা ছিল, বিশেষ করে আসলে আমার এক টুকরা মানে গরুর মাংস খাইতে মন চাইছে। সব থেকে বেশি যদি কিছু খাওয়ার মধ্যে থাকে আমার ওই গরুর মাংসটা খেতে মন চাইছে। আমি আমার হাজবেন্ডকে বলছি, ও বলে কি আমার ভাবি আসলে পরে খাও। এই প্রেগনেন্ট বউরে এই কথা কেউ বলে? সে আমাকে একটা কাপড় পর্যন্ত দিতে পারতো না, মানে জামাটা ছিটতে ছিটতে মানে আমার একবারে এই পর্যন্ত চলে আসতো। সেটা আমি গিট্টু দিয়ে পড়তাম। আমি মানে টিকটক মানে পছন্দ করি আর কি, মানে এগুলো ভালো লাগতো, দেখতাম, গান দেখতাম, এগুলো আমার অনেক পছন্দের ছিল। গান দেখা যাবে না, কোনো টিকটক দেখা যাবে না। সে কষ্ট করে পরিশ্রম করবে, সে কি আমাকে এমবি কিনে দিবে কি তার মানে হালাল টাকাটা আমি হারাম পথে নষ্ট করার জন্য? মেবি ওর সাথে আমার ঝামেলা শুধু এই ফোন আর এমবিটা নিয়ে, আর কোনো কিছু ঝামেলা না। এমবি কেনা নিয়ে, এমবি কিনে দেওয়া নিয়ে ডিভোর্স, ব্যাপার কি তাই দাঁড়াচ্ছে? আব্বু আম্মু, আমি তোমাদের কাছে আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইতেছি। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো, তোমরা আমাকে এই ভিডিওর মাধ্যমে আমাকে ক্ষমা করে দিও। আমার নিজের বেছে নেওয়া জীবনের জন্য আমি লজ্জিত, আমি দুঃখিত। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি যে জীবনটা পার করতেছি, খুব কষ্টের একটা জীবন পার করতেছি, আমি এই জীবনটা চাই না। আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমি সুন্দরভাবে একটা জীবনযাপন করতে চাই। আমার বাচ্চাটাকে আমার কাছে রাখতে চাই। আমার বাচ্চাটাকে ছাড়া আমার ঘুম আসে না, আমার অনেক কষ্ট হয়। আর তোমরা হয়তো বা জানো আমি গার্মেন্টসে চাকরি করতেছি, কিন্তু ঈদের পরে এসে আমি চাকরিটা ছেড়ে দিছি। আমি প্রায় সময় অসুস্থ থাকি, আমি তোমাদেরকে বলি নাই। তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমার জীবনের ভুলগুলোর জন্য ক্ষমা করে দিও, আমাকে মাফ করো। তোমরা আমাকে ওইভাবেই ভালোবাসো যেভাবে আমাকে শুরু থেকে ভালোবাসতেছিলা। আমাকে অবহেলা করো না, আমার বাচ্চাটাকে যত্নে রাখো, ভালোভাবে রাখো। আমরা চেষ্টা করব কিছু ভালোভাবে কিছু করার, ওটার জন্য তোমাদের সাহায্যটা আমার দরকার। তোমরা আমার পাশে থেকো। আমার হাজব্যান্ডের সাথে কি আমি থাকতেছি না না থাকতেছি, এটা আবার আমার শাশুড়ি সকালবেলা আলোচনা করতো। মানে? মানে যেটা ফিজিক্যালি যেটা রিলেশন এটা নিয়ে আর কি। মানে সকালবেলা দেখা যেত কি যে আমাদেরকে বলা হইতো কি যে তোমরা কি গাউ গোসল দিয়া খাও না বা কিছু ধরো না। আমি বেবি কনসেপ্ট করবো না, সেটার জন্য মানে আমাকে কি খাইতে হবে এটা আমার হাজব্যান্ড আমার শাশুড়ির কাছ থেকে যে মানে পরামর্শ নিচ্ছে, একজন ছেলে একজন মায়ের কাছ থেকে। খারাপ না এটা? বাচ্চাকে রেখে সে মানে আমাদেরকে রেখা কিচ্ছু ছিল না ঘরে খাওয়ার মতো, পালায় চলে গেছিল। একটা বোল মানে বাচ্চাদের যে গোসল করার যে বোলগুলো আছে না, এই বোলগুলোর ভিতরে পানি ছিল। আমি তাকে যাইতে দিই নাই দেখে রাতেরবেলা আমাকে মারছে, একটু ঝগড়া হয়েছে বিষয় নিয়ে। সকালবেলা সে আমাকে যখন বলছে তুমি থাকো, আমি একটু ঢাকা থেকে আসি কাজের ব্যবস্থা করে, পরে আমি বলছি কি না আমি তোমাকে এবার যাইতে দিব না, আমার বাচ্চাটা নিয়ে আমি কোথায় যাবো, কার কাছে যাবো, না খেয়ে তোমাকে মরতে হবে। পরে বলতেছে কি যে আমি ব্যবস্থা করে দিব, আমি যাই আগে এখান থেকে, পরে আমি তুমি যাইতে পারবা না। তো ওকে ওইভাবে মানে আটকানোর চেষ্টা করছি, বিদেশ আমাকে বলছে তুমি হাঁড়ি পিতলগুলো ধুয়ে নিয়ে আসো, আমি মানে বাজারটা করে নিয়ে আসতেছি বা চালটা নিয়ে এসে দিয়ে যেতেছি। আচ্ছা দেখি গামলাটার ভিতরে পানি ছিল, আমার বাচ্চাকে ওই গামলার মানে ফ্লোরই মানে বসায় রেখে গেছে, চলে গেছে। আমি হাঁড়ি পেতল ধুয়ে দেখি কি আয়সা যে আমার বাচ্চা ওই পানির মধ্যে। যে আসলে এই সমাজে স্বামী যদি পাশে না থাকে, জীবনে চলার পথটা খুব কঠিন হয়, খুব কঠিন। কষ্ট হয়। আমার জীবনে আমার স্বামী সবসময় বাধা হয়ে দাঁড়াইতো। সে কখনো চাইতো না যে আমি আমার মতো করে চলি, বা ও সবসময় চাইতো কি যে তুমি ওই যে নিম্নস্তনে ভাবে চলো, যারা মানুষ যে ফুটপাতে মানুষগুলো যেভাবে চলাফেরা করে এরকম ভাবে। আমি বিয়ের পর থেকে মনে হয় না সে আমার 5-6 সেট কাপড় কিনা দিচ্ছে। আপনার জামাইয়ের সাথে আপনি কতক্ষণ কথা বলবেন এটা আপনার এটা শ্বশুর ঠিক করে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুরে ঠিক করে দিচ্ছে। মানে আপনাকে সে বড়লোক ভেবে বিয়ে করছে? হ্যাঁ, সে বড়লোক ভেবে বিয়ে করেছে। এবং পরে যখন দেখছে যে আপনি আসলে বড়লোক না, তখন তার নেশা কাইটা গেছে, ব্যাপার কি হ্যাঁ, তাই? আবার আমার শ্বশুর আমাদের কাছ থেকে চাইছে কি মানে আমার গলার চেন চাইছে, কানের দুল, হাতের চুড়ি চাইছে, মানে এই 3টা জিনিস আমাকে মানে আমাদের দিতে হবে। আসলে যে ছেলে আমার টাকায় আমাকে বিয়ে করতে আসতেছে, সে যে ফিউচার আমাকে কতটুকু মানে সুখে রাখবে সেটা আসলে আমার বোঝার দরকার ছিল। তুমি শুধু এতটুকুই বুঝতে পারবা যে আমি তোমার জীবনে রাইট পারসন ছিলাম। আমি তোমার জন্য জীবনে কি করছি আর কি না করছি সেটা তুমি নিজেও ভালো জানো। হয়তোবা আমার বলাগুলো তুমি ভুলও ধরতে পারো, আমার তাতে কোনো আপত্তি নাই। আমি এখানে আজকে সাহস করে আসছি, এই কথাগুলো না বললে নেই, কারণ আমি দুঃখে দুঃখে মরতেছি।
একটা বাচ্চাকে বুকে না জড়িয়ে ঘুমানোর যে কষ্ট যন্ত্রণা সেটা আমি ফিল করতেছি। হয়তো বা নিজের কিছু ভুলের জন্য আমি পস্তাইতেছি, আমার বাচ্চা কষ্ট পাচ্ছে, বাচ্চার সাথে ওইরকম ফোনে কথাও বলতে পারি না, বাচ্চার মুখটাও দেখতে পারি না। তোমাকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করতেছি এই ভিডিওর মাধ্যমে সব কিছু ভুলে আমরা তিনজন মিলে যেন সুন্দর একটা জীবনযাপন করতে পারি, ওইভাবে ইনশাআল্লাহ। একমত হও। জীবনটা কিভাবে ভালোভাবে চালানো যাবে পরিপাটি করে দুজনে মানে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যেন সামনে আগাইতে পারি, ওইটার জন্য তোমার কাছে আমার বিশেষ করে অনুরোধ রইল। আব্বু আম্মু, আমি তোমাদের কাছে আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইতেছি। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো, তোমরা আমাকে এই ভিডিওর মাধ্যমে আমাকে ক্ষমা করে দিও। আমার নিজের বেছে নেওয়া জীবনের জন্য আমি লজ্জিত, আমি দুঃখিত। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি যে জীবনটা পার করতেছি, খুব কষ্টের একটা জীবন পার করতেছি, আমি এই জীবনটা চাই না। আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমি সুন্দরভাবে একটা জীবনযাপন করতে চাই। আমার বাচ্চাটাকে আমার কাছে রাখতে চাই। আমার বাচ্চাটাকে ছাড়া আমার ঘুম আসে না, আমার অনেক কষ্ট হয়। আর তোমরা হয়তো বা জানো আমি গার্মেন্টসে চাকরি করতেছি, কিন্তু ঈদের পরে এসে আমি চাকরিটা ছেড়ে দিছি। আমি প্রায় সময় অসুস্থ থাকি, আমি তোমাদেরকে বলি নাই, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার জীবনের ভুলগুলোর জন্য ক্ষমা করে দিও, আমাকে মাফ করো। তোমরা আমাকে ওইভাবেই ভালোবাসো যেভাবে আমাকে শুরু থেকে ভালোবাসতেছিলা। আমাকে অবহেলা করো না, আমার বাচ্চাটাকে যত্নে রাখো, ভালোভাবে রাখো। আমরা চেষ্টা করব কিছু ভালোভাবে কিছু করার, ওটার জন্য তোমাদের সাহায্যটা আমার দরকার। তোমরা আমার পাশে থেকো। আর বিশেষ করে আমার দুই ভাইয়ের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই, যে তোমরা হচ্ছে আমার বড় ভাই। তোমরা যদি আমার পাশে না থাকো, সাপোর্ট না দেও, তাহলে হয়তো বা জীবনটা আসলে আমার পুরোটা মানে অনিশ্চিত একটা জীবন। মানুষ ভুল করে, আমি ছোট ছিলাম, আমার হয়তো বুঝার ভুল ছিল, তোমাদের অবাধ্য হয়ে বিয়ে করছি। আমি তোমাদের কাছেও ক্ষমা চাইতেছি, তোমরা আমাকে মাফ করে দিও। মাফ করে দিয়া তোমরা তোমার বোনকে তোমাদের বুকে ফিরাইয়া নাও। আমার করার যে ভুলগুলো তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে মাফ করো। বোন, আপনার বিয়ে হয় কত বছর বয়সে? আমার 21 বছর। 21। সেটেল ম্যারেজ ছিল না লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ ছিল। কতদিনের প্রেম ছিল? 3 বছরের বেশি। আর বিয়ে? বিয়েটা 3 বছর রানিং চলতেছে। তাহলে ঝামেলাটা কি নিয়ে লাগলো বোন? 3টা বছর যখন আমি তার সাথে রিলেশনশিপে ছিলাম, আমার কখনো মনে হয় নাই যে সে আমার জন্য মানে বেস্ট না। আমার এরকম মনে হয়েছিল যে না, সে আমাকে খুব ভালোবাসবে, সে আমাকে খুব আদরে রাখবে, সে আমাকে খুব যত্নে রাখবে। যত্নশীল পুরুষ মনে হয়েছিল তখন। আর এইগুলা ভেবেই আসলে ফ্যামিলিতে জানাই, ফ্যামিলি রাজি ছিল না যে না এত দূরে বিয়ে দিবেন আমাকে। তো সেইখান থেকে আমরা 1 বছর পিছিয়ে যাই। 1 বছর পরে আবার ফ্যামিলিতে জানানো হয় যে আমরা তো আসলে বিয়ে করতে চাচ্ছি, তো এখন তোমরা কি বলো? তখন ওরা বলছে যে না, আমরা কোনোভাবেই রাজি না, আমরা দিব না, কারণ জামালপুর বকশীগঞ্জের মানুষ ভালো হয় না, তো আমরা এত দূরে দিব না। পর আমি বলছি কি, যদি তোমরা না দাও তাহলে হয়তো বা আমি নিজে থেকে পালায়া যাব বা এরকম কিছু তাদেরকে একটা মানে বলে। তখন বয়স কত আপনার? তখন বয়স 20 আচ্ছা। এরকম হবে। তখন তাদেরকে এইভাবে বলে মানে আমি একটু ব্ল্যাকমেল করছি ফ্যামিলিতে। তখন দেখা গেছে যে আমি আসলে ছোটবেলায় আরবি পড়ছি, তো মানে ওইভাবে আর মানে মাথায় নাই, সব কিছু ভুলে গেছি। তখন আবার ওর ফ্যামিলি একটু ধার্মিক টাইপ, তো ওর আবার মানে একজন ধার্মিক মেয়ে চায় যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে, এরকম কিছু। তারপর হচ্ছে দেন বাড়িতে চলে যাই। যাওয়ার পরে হচ্ছে আমি মানে কোরআন শেখার জন্য আর কি একজনের কাছে যাই। ওইখানেই দিন 2 বেলা করে আমি আরবি শিখতেছি কোরআন শেখার জন্য। তো সেইখানে আমার সাথে মানে লোক মানে থাকতো যে মানে আমাকে পাহারা দিত যে আমি কখনো পালায়া যাই কিনা। ও, আপনার ফ্যামিলি থেকে? আমার ফ্যামিলি থেকে মানে মাদ্রাসায়ও পাহারা দিত? হ্যাঁ, পাহারা দেওয়া হইতো যে আমি পালায়া যাচ্ছি কিনা কারোর সাথে। ওকে। আমি যখন মানে কায়দা, তারপর হচ্ছে এই আরেকটা জানি কি বলে, আমপারা। হ্যাঁ আমপারা, ওইটা শেষ করে যখন আমি মানে কোরআন শরীফ নিব, তখন আমি বলছি কি যে আমার তো একটা কোরআন শরীফ কিনতে হবে, তো আমাকে তো যেতে হবে একটু বাজারে। তো
তখনও দেখা গেছে যে আমার চাচাতো ভাইকে দিয়ে মানে বাইকে করে আমাকে পাঠিয়ে দিছে বাজারে, আবার ওইখান থেকে আমার বাড়িতে আবার নিয়ে আসা হয়েছে। মানে 24 ঘন্টা আপনার উপরে সিসিটিভি ক্যামেরা থাকতো? তো আসলে আমার ফ্যামিলি আমার ভালোটাই চাইছিল, আমি না জেনে আর কি একটা মানে বিপদ ডেকে নিয়েছি সেইখানে হচ্ছে। হ্যাঁ, পরে একদিন আমি ওইভাবেই মানে কোনো রকম ভাবে তাদেরকে বুঝায় বাজায় মানে আমি বিকালে পড়তে গেছি, ওইখান থেকে আসলে আমি মূলত পালায় আসছিলাম। ওকে। আইসা মানে কিছুদিন পরে আর কি পালায় আসছি। আইসা আমার এক বড় আপু আছে, ওনার কাছে উঠি, উনি গাজীপুরে থাকে আর ও তখন পুরান ঢাকায় থাকতো। হুম। তো সেখান থেকে আপুর বাসায় আসি, ওইদিকে আবার আমার আম্মু মানে একটু হার্ট ফিলের অবস্থায়। তারপর হচ্ছে ওরা মানে রাজি হয়েছে যে ঠিক আছে তুই চলে আয়, আমরা মানে এটা ভেবে দেখে এরপর একটা ডিসকাস করে আমরা সবার সাথে কথাবার্তা বলে আমরা একটা মানে সিদ্ধান্তে পৌঁছাবো, এরকম কিছু। তো সেখানে দেখা গেছে যে মানে রাতটুকু আমি আমার ওই বড়াপুর কাছে ছিলাম। পরের দিন সকালবেলা ওর সাথে আবার আমার মেবি গাজীপুর চৌরাস্তায় দেখা হয়, সেখান থেকে আবার আমি আবার বাড়িতে মানে চলে যাই আর কি, ওর সাথে কথাবার্তা বলে। বাড়িতে যাওয়ার পরে হ্যাঁ ওরা সবাই সবাই বলতে কি শুধু আমার মাই মানে সাপোর্ট একটু বেশি দিছে, চাইছিল না তারপর মানে আমার মুখের দিক তাকায় মানে সাপোর্ট দিছে। আমার বড় আপুর হাজব্যান্ড ওনাকে বলছে, আমার বড় আপুকে বলছে। পরে ওরা তিনজন শুধুমাত্র ওইখানে বসে থেকে মানে সিদ্ধান্ত নেওয়ার মানে চিন্তা ভাবনা করছে, যাচ্ছে দেখি আমরা এটা কথা বলে। এখানে আমার মা বড় দুই ভাইয়া আছে, আব্বু আছে, তারা কেউ রাজি ছিল না। মানে তারা বলতে কি মানে আমার ফ্যামিলিতে বা আমার ফ্যামিলির আউটসাইডে যারা আছে তারা কেউ ছিল না রাজি, মানে দিবেই না এরকম কিছু। পরে আবার সবাই বলতেছে কি আচ্ছা ঠিক আছে, এভাবে তো মানুষের সাথে মানে যে একটা মান সম্মানের ব্যাপার আছে, আমরা এমনি গরিব মানুষ, তো গরিবের তো এমনিতেই একটু হলে আরো একটু বাড়ানোর চেষ্টা করে, তাছাড়া বরং সম্মানটা নষ্ট না করে আমরা মানে একটা আনুষ্ঠানিকভাবে ফ্যামিলিগতভাবে একটা দিয়ে দিই বিয়ে ওইভাবে। তখন দেখা গেছে যে শুধুমাত্র আমার আম্মু, আমার দুলা ভাই, আমার আপু, ওরা তিনজন আর আমরা চারজনই কথাবার্তা মানে আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে ফার্স্ট আমার শ্বশুরের সাথে কথা হয়। কথা হয়ে বিয়ে হইলো, কিন্তু ঝামেলাটা করতে হইলো ভাই? ঝামেলাটা আসলে বিয়ের 1 মাস পর থেকে। কি ঝামেলা হইলো? মানে আমার হাজব্যান্ডের আসলে রূপ দেখাই দিছে। কি রূপ? যেরকম আমার হাজব্যান্ড আমাকে 1 মাস পরে না প্রায় 1.5 মাস পরে আর কি সে আমাকে বাড়িতে রেখে সে ঢাকা চলে আসছে। আমি তখন ওইখানে একা, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, দেবর আছে, যা আছে। তো ওইখানে দেখা গেছে কি আমি যখন আমার হাজব্যান্ড ফোন দিত কথা বলতাম, তখন আমার শ্বশুর একদিন ডেকে নিয়ে বলতেছি কি যে এইভাবে আমার ছেলের সাথে কথা বলা যাবে না, প্রতিদিন সপ্তাহে একদিন কথা বলতে হবে, তাও 2-1 মিনিট, এর বাইরে কথা বলা যাবে না। ওয়েট, আপনার জামাইয়ের সাথে আপনি কতক্ষণ কথা বলবেন এটা আপনার এটা- শ্বশুর ঠিক করে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুরে ঠিক করে দিচ্ছে। সপ্তাহে একদিন 1.5 মিনিট? হ্যাঁ। সে কি জেলখানায় ছিল? জানি না, না আপনি জেলখানায় ছিলেন? আমি মনে হয় জেলখানায় চলে গিয়েছিলাম। কেন? তো আপনার শ্বশুরের এই অযৌক্তিক দাবি কেন? হয়তো বা তাদের এরকম মনে হইতো যে তাদের ছেলেদের মানে কর্মের বিষয়টাতে আমি মানে ডিস্টার্ব করতেছি, তারা কর্ম করতেছে আমি বাধা হয়ে দাঁড়াইতেছি কথা বলে, এরকম কিছু। আপনার জামাই প্রতিবাদ করে না এটার? আসলে আমার হাজব্যান্ড বরাবরই তার ফ্যামিলি ভক্ত, মানে মা বাবা যেটা বলে ওটাই। না আপনার সাথে কথা না বললেও, রেগুলার যোগাযোগ না হলেও তার অসুবিধা নেই? না। ওকে, তারপর? তারপরে হচ্ছে এইভাবে দেখা গেছে কি ও আর মানে আমি ছোট থেকে একটা আমার বিষয় বলি, মানে আমার ছোট থেকে খুব ইচ্ছা ছিল মানে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করব, মানে একজন ডান্সার, তারপর হচ্ছে পাশাপাশি একজন মডেল হওয়ার খুব ইচ্ছা ছিল আমার। আমি ছোট থেকেই ডান্স করি। তারপর হচ্ছে মেবি দেখা গেছে মানে পড়াশোনা মানে করতাম না, একটু বন্ড ছিলাম আর কি, মানে সবসময় ফোকাস করতাম কি যে ডান্সের প্রতি, যে না আমি ডান্স করবো, আমি মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করবো, এরকম কিছু। ওরকম ভাবে শুধু ডান্সের দিকে আমার ফ্যামিলির সাপোর্ট ছিল, আর এছাড়া অন্য কারণ না। আমার বাবা মার স্বপ্ন ছিল আমি একজন পুলিশ অফিসার হব। আপনি তো অনেক লম্বা চড়া মাশাআল্লাহ। হ্যাঁ, সব মানে সবারই এরকম ইচ্ছা ছিল আর কি, যে সে মানে এসএসসি দেওয়ার পরে তাকে মানে আমরা পুলিশের চাকরিতে অ্যাপ্লাই করবো, এরকম কিছু। আর আমার স্বপ্ন ছিল মানে আমার এইদিকে, জি, কালচারাল দিকে। হ্যাঁ এরকম কিছু। তো আসলে ছোট থেকে বেড়ে ওঠাটা আমার প্রায় 5 বছর বয়স পর্যন্ত আমি আমার বাবার বাড়িতে মানে নেত্রকোনায় বড় হই। 6 বছর বয়সে আমরা গাজীপুরে চলে আসি আমাদের আর্থিক অবস্থার জন্য, মানে সমস্যার জন্যই মানে চলে আসা হয়। তো সেইখানে আমাদের ফ্যামিলি খুব ভালো চলতেছিল, আমার বেড়ে ওঠাটা মানে খুব ভালোভাবেই যাচ্ছিল। ওইখান থেকে আমার বাবা মা
অনেক কষ্ট করছে, অনেক স্ট্রাগল করে আমাদেরকে বড় করছে। আমাদের দুটা বোনকে কখনো মানে কষ্ট কি জিনিস ওটা কখনো অনুভব করাই নাই। একটা বড় লোকের ছেলে মেয়ে যেভাবে চলাফেরা করছে এইভাবেই রাখছে আমাদেরকে। আমার আপুর বিষয়টা হচ্ছে আলাদা, মানে আমাকে রাখছে মানে অন্যরকম ভাবে, মানে সবার থেকে একটু আলাদা ভাবে রাখছে। বুঝলাম। এই যে হাজবেন্ডের সঙ্গে এরকম ঝামেলা হইলো, কথা বলতে দিল না, তারপরে কি হইলো? তারপর হচ্ছে ওকে বিষয়টা জানানোর পরে বলছি আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে আসার পরে বিষয়টা দেখতেছি। সে আবার মানে কিছুদিন পরে বাড়িতে আসে, আসার পর দেখা যেত কি আসলে হচ্ছে কি আমি ছোট থেকে আমার মাকে ছাড়া থাকতে পারতাম না। মানে একমাত্র আমার মায় আপন, আমি কোথাও বেড়াইতে যেতাম না, আমার নানার বাড়ি হোক ফুপুর বাড়ি হোক কিংবা যেখানেই হোক থাকতে পারতাম না। মানে যখন চাইতাম একা গেলে এবার চলে আসতাম, রাখতেই পারতো না কখনো। তো এইভাবে দেখা গেছে কি মানে আমার মায়ের পরে দ্বিতীয় কাউকে যদি আপন মনে হয়েছে সেটা মানে আমার হাজব্যান্ডকেই মনে হয়েছে। মনে হয়েছে কি এরকম যে আমার হাজব্যান্ডকে ছাড়া আমি থাকতে পারবো না, তাকে অসম্ভব ভালোবাসি, তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছি। কিন্তু তার গল্পটা ছিল এরকম, আসলে আমি একটা গার্মেন্টসে জব করতাম মানে শখের বয়সে, ঠিক আছে, মানে শখের বয়সে আমার সমবয়সী পোলাপান ছিল, ওরা আসলে জব করতো। এই যে পড়াশোনা ছাইরা দিয়া মানে এরকম পথে চলে গেছি, গার্মেন্টসে চাকরি নিয়েছি। তখন দেখা গেছে কি যে মানে আমার কাছে একটা অ্যামাউন্ট থাকতো, 10-12 হাজার টাকার একটা অ্যামাউন্ট থাকতো। তো সেই ক্ষেত্রে মানে ও ভাবতো কি যে আমি একটা হাইফাই সোসাইটির মেয়ে, হয়তো বা আমাকে বিয়ে করলে তার লাইফস্টাইলটা মানে সেটেল হয়ে যাবে এরকম কিছু। পরে আসলে যখন আমরা বিয়ের মানে পথে যখন বিয়ে করব তখন ওকে আমি বিষয়টা আসলে জানাইছি যে আসলে হচ্ছে কি তোমাকে মানে তুমি যেটা জানো আমি কিন্তু এরকম হাইফাই কোনো সোসাইটিতে আমি আসলে নাই, আমি খুব মধ্যবিত্ত একটা ফ্যামিলির একটা মেয়ে। আমার বাবা একজন রিক্সা চালক, আমার মা গৃহিণী, এই ছাড়া আমাদের আর কোনো পরিচয় নেই, আমাদের জায়গা সম্পত্তি কিচ্ছু নাই, মানে একদম নাই বলতেই নাই। কিন্তু সে আমার কথা আসলে বিশ্বাস করে নাই। মানে আপনাকে সে বড়লোক ভেবে বিয়ে করছে? হ্যাঁ, সে বড়লোক ভেবে বিয়ে করেছে। এবং পরে যখন দেখছে যে আপনি আসলে বড়লোক না, তখন তার ও হ্যাঁ, এখানে নেশা কাইটা গেছে, ব্যাপার কি তাই? হ্যাঁ একটা হিস্টোরি আছে এখানে মজার। মানে বিয়ের জন্য ওর বাবা যখন ওকে চাপ দেয় আর কি, যে বিয়ে করতে হলে তো টাকা লাগবে, হ্যাঁ, তো টাকাটা কোথায় পাবি তুই, তাহলে তুই 20,000 টাকার ব্যবস্থা কর, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বিয়েটা আগাবো। আবার আমার শ্বশুর আমাদের কাছ থেকে চাইছে কি মানে আমার গলার চেন চাইছে, কানের দুল, হাতের চুড়ি চাইছে, মানে এই 3টা জিনিস আমাকে মানে আমাদের দিতে হবে। পরে আবার আমি চিন্তা করলাম কি আমার ফ্যামিলি চাইছিল কি যে না শুধু জামাইকে আমরা একটা আংটি দিব, আমাদের তো এরকম সামর্থ্য নাই যে দেব। পরে আমি বলছি কি দেখো আম্মু, আমার ওই মানুষটাকে পাওয়া হচ্ছে সবচেয়ে বড় কথা, আমি টাকা দিয়ে কি করব, আমার যে গহনা গাটি এগুলো দিয়ে কি করব। তাহলে একটা কাজ করি, ওকে তো টাকার জন্য চাপ দিছে, তো আমি 20,000 টাকা তাকে পাঠাইয়া দিই, তুই যেটা ভালো মনে করস। পরে আবার আমার শ্বশুরের সাথে কথা বলে ওই টাকাটা আমি পাঠাই ওদেরকে। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। কেন? যে আসলে যে ছেলে আমার টাকায় আমাকে বিয়ে করতে আসতেছে সে যে ফিউচার আমাকে কতটুকু মানে সুখে রাখবে সেটা আসলে আমার বোঝার দরকার ছিল। তো যাই হোক সেইখান থেকে তারপরে যে টাকা পাঠিয়ে দিছি, টাকা পাওয়ার পর তারা মানে একটা ডেট ফিক্সড করছে। ডেটটা ছিল আপনার 2022-এর না 23-এ মেবি, যাই হোক মানে আপনি আমাকে ওই জায়গাটা থেকে আসেন, এই যে আপনার হাজবেন্ডের সঙ্গে ঝামেলাটা করতে হইলো সেটা আপনি ঝামেলাটা। কখনো আচ্ছা বলেন? হ্যাঁ বলতেছি, মানে আমি তো ওয়েস্টার্ন নিয়ে বড় হয়েছি, মানে একটু বড় লোকই মানে যেটাকে বলে আর কি। আমি তো আসলে আমার লাইফটা ওই রকম ভাবে মানে বেড়ে ওঠা, আমার জীবনটা এরকম ভাবে আমি মানে সবসময় টাকা পয়সা থাকতো, মানে দামি পোশাক পরতাম, দামি খাবার খাইতাম। তো এইগুলো দিকে মানে ও সে চাইতো ভুল না। বুঝছে, কিন্তু হ্যাঁ, সে রিয়াকশন গুলো কখন দিল? সে রিয়াকশনগুলো তখন থেকে দিছে যখন আমার চাহিদাগুলো সে পূরণ করতে পারতো না। কি বলতো? যখন তার কাছে মানে আমি মানে আমি তো আমার ফোন ছিল, ওই ফোনটা ইউজ করা যাবে না। কেন? আমি মানে টিকটক মানে পছন্দ করি আর কি, হ্যাঁ। মানে এগুলো ভালো লাগতো, দেখতাম, গান দেখতাম, এগুলো আমার অনেক পছন্দের ছিল। গান দেখা যাবে না, কোনো টিকটক দেখা যাবে না। সে কষ্ট করে পরিশ্রম করবে, সে কি আমাকে এমবি কিনে দিবে কি তার মানে হালাল টাকাটা আমি হারাম পথে নষ্ট করার জন্য? মেবি ওর সাথে আমার ঝামেলা শুধু এই ফোন আর এমবিটা নিয়ে, আর কোনো কিছু ঝামেলা না। মানে এমবি কেনা নিয়ে, এমবি কিনে দেওয়া নিয়ে ডিভোর্স, ব্যাপার কি তাই দাঁড়াচ্ছে? না ডিভোর্স হয় না, মানে সেপারেশন? সেপারেশন হয়নি, মানে এরকম অনেকবার হয়েছে, ফ্যামিলি থেকে করাই দিতে চাইছিল কিন্তু আমি এখন কি আপনারা সেপারেশনে না আছেন? না না একসাথে আছেন? একসাথে আছি। একই বাড়িতে আছেন?
এখন আলাদা, মানে 1 সপ্তাহ ধরে সে একটা মানে কাজে জয়েন করছে যাত্রাবাড়িতে। মানে কিন্তু একই সাথে মানে আছে। হ্যাঁ, একই সাথে আছে। তাহলে আপনি একই সাথে যদি থাকেন, একই হাজবেন্ডের কাছে যদি থাকেন, তাহলে এখন আপনি আমাদের কাছে কেন আসছেন? আসছি, সে আমাকে আসলে যে বললাম না, আমার এমন একটা সময় গেছে বিয়ের পরে যে একা পর আমার দিন কাটাইতে হয়েছে। সে আমাকে একটা কাপড় পর্যন্ত দিতে পারতো না, মানে জামাটা ছিঁড়তে ছিঁড়তে মানে আমার একবারে এই পর্যন্ত চলে আসতো, সেটা আমি গিট্টু দিয়ে পরতাম। কি বলেন? এই জামানায় কেউ এটা করে? হ্যাঁ, আমি তাকে এটাই বুঝাইতাম যে আসলে দেখো, বর্তমান জেনারেশনে মানুষ ভাতের কষ্ট, কাপড়ের কষ্ট করে না, হয়তো করে টাকার না। কষ্ট করে, এটা করে না কেউ। সে আমাকে বলতে কি যে, আমাকে তখন এই ফুটপাতগুলো দেখাই দিত, যে রেল লাইনের যে মানুষগুলো ঘুমায়, ফুটপাতে যে মানুষ কাপড় ছাড়া মানে বালিশ থাকে না, মানে এইগুলো মানুষ আমাকে বুঝাইতো। আপনার হাজবেন্ড কি এইরকম ইনকাম করতো না যে আপনার একটা জামা কিনে দিতে পারবে? আসলে হচ্ছে কি, মানে বিয়ের আগে আমি দেখতাম কি তার একটা অ্যামাউন্ট দেখাইতো আমাকে, যে সে প্রতি মাসে 25,000 26,000 টাকা আর্নিং করে। হ্যাঁ। বিয়ের পরে জানতে পারলাম সে কোথাও মানে চিরস্থায়ী না। ঢাকা শহর পুরোটা ভেজে খাওয়া শেষ, ঢাকার বাহির সহ শেষ। কোথাও চাকরিতে দাঁড়াতে পারে না? মানে করে 1 মাস 1.5 মাস 2 মাস করে, পরে এখান থেকে আবার চলে যায়। চলে আসে বাড়িতে, স্থায়ী হইতে পারে না। স্থায়ী হতে পারে না। তার মানে তো সবসময় টাকা পয়সার টান লেগেই থাকবে তাইলে। টান এভাবেই লেগে আছে। 3টা বছর ধরে অনেক কষ্ট করতেছি এইভাবে। মানে যখন তাকে বলতাম যে দেখো, আমার তো একটা ভালো কাপড়ের দরকার, কোথাও যাইতে হলে তো আমার একটা ভালো পোশাকের লজ্জার দরকার, ব্যাপার তো। ঠিক আছে, তখন এই বলতে এই এই দুনিয়াতে মানে বর্তমান বাংলাদেশে কেউ খাওয়ার কষ্ট করে না এবং ছেঁড়া কাপড় পরে না, এটা একদম নিশ্চিত। আমি গাজীপুরে বড় হয়েছি, আমাকে তো এখন ওই মানুষ মানে যাদের সামনে বড় হয়েছি তারাই তো এখন আমাকে দেখলে বলে কি যে এই মেয়েটা আসলে কেমন হয়ে গেছে, মানে তার বিয়ের আগে কেমন জীবনযাপন করছে, এখন সে কেমন করতেছে। মানে তাদের চোখের সামনে একটা কষ্ট করছি, মানে আমার বাচ্চাকে নিয়ে, মানে একবেলা খেলে আরেকবেলা খাইতে পারতাম না, আমার বাচ্চার খাওয়ানটা যে যোগাও মানে সেটা হইতো না। মানে এটা দেখে মানুষ অনেক হাসাহাসিও করতো, বাচ্চার খাওয়া হইতো না কেন? মানে যে ওই পরিমাণ টাকাটা আসতো না। আপনাকেও কাজ করতে দেয় নাই? আমার তো ছোট বাচ্চা ছিল। আর মানে বিয়ের পরে যখন আমি আসলে মানে ওই ফ্যামিলিতে আমি যখন থাকতে পারতেছিলাম না, 1 মাস ছিলাম, আমি যদি রান্না করতে যাইতাম, ওরা তো মানে যে পাথা দিয়ে এগুলো লার্কি দিয়ে রান্না করে, তো আমি যদি পাথা দিয়ে রান্না করতে যাইতাম তখন আমার শাশুড়ি বলতো কি যে তোমার কি এখনো ভাতও হয় না, আমার তো তরকারি সহ হয়ে যেত। যদি কখনো মানে লার্কি নিতাম, বলতো কি মানে মানে হাসি হাসি কথাগুলো মানে আমাকে মানে আঘাত করে কথা বলতো, যে তোমার কোন বাবা এসে আমাদেরকে মানে ঘুড়িগুলা দিয়ে যাবে, গেসে গেলে মানে সেম এইভাবেই কথাগুলো বলতো। আমার খাবার দেখতে পারতো না, আমার মানে শোয়া বসা এরকম দেখতে পারতো না, মানে অনেক টর্চার করতো। মানে শুরু থেকে মানে ওরা আমাকে চাইছে না যেন তাদের বাড়িতে বউ হয়ে যায়। নাই চাইতে পারে, কিন্তু আপনার হাজবেন্ড যদি আপনার সাথে থাকে তাহলে তো দুনিয়ার আর কিছু ম্যাটার করে না। হ্যাঁ, আমার হাজবেন্ডকে মানে একবার বোঝানোর চেষ্টা করছি, দেখো তোমার ফ্যামিলি তোমার সাথে এরকম করতেছে, কারণ ঠিক আছে ব্যাপারটা দেখতেছি, কিন্তু ও সবসময় ভাবতো কি যে হয়তো বা আমি মানে একটু রাগী তো, এই জন্যই ভাবছে হয়তো বা আমি তাদের সাথে মনে হয় মানে নিজে সেচে মানে ঝগড়া করতে যাই। না, কখনো এরকমটা না। মানে ওরা আমাকে চেতায়, মানে আমাকে রাগায়, তখন মানে একটা কথা আছে না যে আপনি নাটটা যত মানে টাইট দিতে থাকবেন দেখবেন আজকা মানে এটা ছুটে স্লো হয়ে যাবে। Right. তো আমার মানে শ্বশুর বাড়ির লোকজন তারা আমার সাথে এরকমটাই করছে। আপনার জীবন থেকে যদি কেউ কিছু শেখে, কি শিখতে পারে বলেন তো বোন? আমি যে কষ্টটা করতেছি, মানে আমার পাশে কেউ ছিল না, থাকার ভিতরে শুধু আমার মা আর আমার আপু ছিল, মানে তারা চুরি করে আমাকে হেল্প করতো। অনেক সময় দেখা যেত মানে খেতে পারতাম না, মানে বাজার ঘাট থাকতো না, চাল থাকতো না, সেই ক্ষেত্রে হয়তো বা মানে ওদেরকে ফোন দিলে তারাও স্যাক্রিফাইস করে মানে লুকায় পাঠাইতো। ওটা আমার আব্বুও জানতো না, আমার দুলাভাইও জানতো না। তো ওইভাবে মানে এখন পর্যন্ত আসা। তারপর আমি আবার একটা সময় দেখা গেছে কি, ও আমার যখন মানে আমি বেবি কনসেপ্ট করি, মানে বিয়ের 8 মাসের মাথায় আমি বেবি কনসেপ্ট করি। আর বিয়ে হওয়ার পর থেকে আমার বিয়ের পর আর আমার বাচ্চা সহ 1.5 বছর আমার বাবা মা আমাকে মানে পালছে। টাকা পয়সা দিয়ে? হ্যাঁ, আমার যখন যেটা লাগে তারা দিচ্ছে। ভেরি গুড। আমার হাজব্যান্ড দেয় নাই। টাকা দেয় নাই কোনো? না, দিত মানে চাইলেও অনেক মানে চিল্লাচিল্লি করতো, রাগারাগি করতো, যে বাবার বাড়িতে গেলে তো মানুষ এমনিই পালে, আমার কেন দিতে হবে এরকম। বরং জামাইরই তো দেওয়া উচিত, বউ বাচ্চা তো জামাইয়ের। হ্যাঁ,
একটা সময় এমন হয়েছে আমার সাথে, আমি যখন বেবি কনসেপ্ট করছি, আমার যখন 7 মাস না 5 মাস, আমি তখন এখানে ছিলাম, এই যে পুরান ঢাকায়, এই কি জানি বলে এটাকে, কামরাঙ্গে চলেছিলাম ওইখানে। পরে ওইখান থেকে মানে আমার বাড়িতে চলে যাওয়া, ওইখান থেকে পরে আবার আমার শ্বশুরবাড়িতে গেছি। যাওয়ার পরে তখন মনে হয় আমার 7 মাস সম্ভবত, বাচ্চার 7 মাস না এরকম, যাই হোক মনে নাই এই মুহূর্তে। আমার শ্বশুরবাড়ির লোকজন মানে ওদের ফ্যামিলিটা অনেক বড়, আমার শ্বশুর হচ্ছে 6 ভাই, মানে ফ্যামিলি অনেক বড়। তো একদিন দেখা গেছে কি তারা আমাকে সন্ধ্যা, মানে যে কোনো সমস্যা হলে তারা একটা বৈঠকে বসে, মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো ওইভাবেই সবাইকে এক জায়গায় করে করে আমাকে রাতের বেলা ডাক দিয়ে বলতেছে কি, আমার হাজব্যান্ড ছিল না তখন, যে মানে আমার শ্বশুরই বলতেছে, যদি আমার শাশুড়ি হতো তাহলে তো এটা মেনে নেওয়া যাইতো। আমার শ্বশুর বলতেছে কি যে আমার তো এখন লজ্জা শরম মানে খায়া আমার তো একটা কথা বলতে মন চাইতেছে, যে কথাটা হচ্ছে এরকম যে তোমার কি এখনই বাচ্চা নেওয়ার সময় হয়ে গেছিল? বাচ্চাটা আমি নিব, কিন্তু এটা আমার শ্বশুরের কাছ থেকে ডিসাইড করতে হবে আমি কেন বেবি কনসেপ্ট করছি। তার মানে আপনার হাজবেন্ড ওই পরিমাণে অকর্মা হ্যাঁ যে নিজের বাচ্চা নেওয়ার জন্যও বাপের অনুমতি লাগবে। হ্যাঁ, এরকম কিছু। আর এখানে আর একটা মানে লজ্জার বিষয়, এটা আসলে এখন লজ্জা না, মানে এটা একটা মানে হয়ে গেছে, যে কি জানি এটাকে বলে, আমার হাজবেন্ডের সাথে কি আমি থাকতেছি না না থাকতেছি, এটা আবার আমার শাশুড়ি সকালবেলা আলোচনা করতো। মানে আলোচনা করতে কি মানে, এটা আসলে মানে কিভাবে বুঝাবো বুঝতে পারতেছি না, মানে যেটা ফিজিক্যালি যেটা রিলেশন এটা নিয়ে আর কি। মানে সকালবেলা দেখা যেত কি যে আমাদেরকে বলা হইতো কি যে তোমরা কি গাউ গোসল দিয়া খাও না বা কিছু ধরো না, অথচ আমরা কিন্তু মানে কিছুই না, ঠিক আছে। তো এইভাবে আমার মানে সকালে গোসল করেন কিনা সেটা জিজ্ঞেস করতে আপনার হাজবেন্ড? আমার হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়ি। আচ্ছা, এটা অনেক সময় আমার মানে যে আশেপাশে জায়গাগুলো ছিল তাদেরকে দিয়ে বলা হইতো। অনেক সময় দেখা গেছে যে আমার হাজবেন্ডকেও বলতো যে গাও গোসল দিয়ে ভাত খাস না, ঠিক আছে। আর একটা সময় এরকম হয়ে গেছে আমার বিয়ের পর যেন মানে বেবি কনসেপ্ট করবো না, আমি বেবি কনসেপ্ট করবো না, সেটার জন্য মানে আমাকে কি খাইতে হবে এটা আমার হাজবেন্ড আমার শাশুড়ির কাছ থেকে যে মানে পরামর্শ নিচ্ছে, একজন ছেলে একজন মায়ের কাছ থেকে। খারাপ না এটা? আচ্ছা যাই হোক, আচ্ছা পারমিশন মানে পরামর্শ নিচ্ছে, ওইটা কোনো সমস্যা না, কিন্তু ওই এই বিষয়গুলো আমার অনেক খারাপ লাগতো। আহ, দেখা যেত তারা মানে আমাকে সহ্য করতে পারতো না এগুলা বিষয়। একটা সময় হয়েছে কি, যখন আমার 7 মাসের সময় যখন আমি ছিলাম ওদের বাড়িতে, আমার হাজবেন্ড নিজে থেকে দেখছে ওর মায়ের মানে আচরণ, জি। আচরণগুলো, ঠিক আছে। হ্যাঁ। তখন আমাকে বলা হইতো কি যে আমি ওদেরকে ধরে মারতে পারবো। পরে আমি বলতাম কি যে না, ওদের তো বিচারও করা যাবে না, ওদের মারাও যাবে না, কিন্তু বউকে ঠিকই মারা যাবে, বউয়ের দোষ না থাকলেও মানে বউকে মারা যাবে ধরে, ঠিক আছে। তুমি হাজবেন্ড হিসেবে আমার কাছে তোমার যেভাবে আমাকে রাখা দরকার সেইভাবে বইলা রাখতে হবে, মানায় নিতে হবে। মানে সব দোষ অন্য মানুষের হইলেও বউ পিটাও বউরে? হ্যাঁ, আর ও আচরণ করতে আপনার গায়ে হাত তুলতো? আল্লাহ, এটার কথা আর মানে কি বলবো, এমনও সময় যেত শরীরে এক দাগ শুকাইতে না শুকাইতে আমার শরীরে আরেক দাগ পড়ে যেত। ওর ফ্যামিলির সামনে আমার কতবার মারছে। আপনি এত লম্বা চড়া, আপনি একটা থাপ্পড় দিলে তো উড়ে যাওয়ার কথা যে কেউ। আমি আসলে কখনো এরকম চাই নাই যে আমার হাজবেন্ডকে আঘাত করার জন্য। কিন্তু আপনার বউকে তো আঘাত করলো। হ্যাঁ, সে এটা করছে। আপনি সেটা কেন সহ্য করলেন তাহলে? আমি সহ্য করে গেছি যে ওই যে বড় মুখ করে বিয়ে করছি সবার অবাধ্য হয়ে, আমার তো সংসারটা টিকাইতে হবে। আমার হাজব্যান্ড সবসময় বলতো কি যে তুমি ম্যাচুয়ার্ড না, আমি কারোর সাথে মিশতে পারতাম না। এখন আমার সাথে যদি কেউ না মিশে তাহলে আমি তার সাথে কিভাবে মিশবো। আমি ছোট থেকে মানে আমরা দুই বোনই মানে খেলার সাথে ছিলাম, এরকম কিছু মানে 2-3 বছরের ছোট বড় তো আমরা মানে সব কিছু মানে আমরা একসাথেই করতাম। তো ওইভাবে আসলে আমি যে মানুষের সাথে একটা কথা বলা, মানে মানুষের সাথে এরকমভাবে মিশা, আমার তো মানে একটা পরিবেশে গেলে বা একটা অন্য একটা পরিবেশে গেলে আমাকে তো আগে করতে হবে, মানে সবার সাথে মিশতে হবে, সবাইকে চিনতে হবে, জানতে হবে, তারপর না আস্তে আস্তে বোন, মানে নিতে হবে। আমরা শেষ করব, শেষে যদি আপনি কিছু বলতে চান যে আপনার জীবন থেকে মানুষ এটা শিখতে পারে। জীবন থেকে এতটুকুই শিখতে পারবে যে আমি একটা বাচ্চা নিয়ে অনেক লড়াই করতেছি, অনেক কষ্ট করতেছি। আমার বাচ্চা আমার মা বাবা পালতেছে, এখনো পর্যন্ত আমার বাচ্চার মুখ দেখে নাই, তারা তারা স্বীকারও করে নাই। 2 বছর প্লাস আমার বাচ্চার বয়স। আচ্ছা, আপনার বাচ্চাকে কেউ দেখতে আসে নাই? না, হাজবেন্ড আসে? হাজব্যান্ড আসে।
শ্বশুর শাশুড়ি কেউ আসে নাই? না, ওরা নাকি গাড়ি চলাচল করতে পারে না, ওদের নাকি অনেক আর্থিক সমস্যা, যার জন্য আচ্ছা। আসতে পারে না। কিন্তু ওরা যে ফোনে যেটা খবর নিব ওইটাও মানে আমি বলে দেওয়ার পরে তারা ওইটা নিতে নেয় আর কি। মানে আমি আমার হাজবেন্ডকে যখন বলি যে তোমার বাবা মাকে তুমি বলতে পারো না, হুম তারা আমার বাচ্চার খোঁজ খবর নিতে, তারা আমার মেয়েকে দেখার জন্য, হুম, পরে বলে কি যে আমার ফ্যামিলির সমস্যা তুমি কি বুঝবা। বুঝতে পারছি। ঠিক আছে, মানে যে কোনো বিষয় নিয়ে আমার হাজবেন্ড মানে সবসময় আমার বিরোধী। ঠিক আছে, মানে সে আমার পক্ষ নিয়ে কখনো কথা বলেনি। আপনার হাজবেন্ড আপনার বিরোধী? আমার বিরোধী। যে আমার হাজবেন্ড সবসময় বলতো যে আমি নাকি তার কর্মের বাধা হয়ে দাঁড়াইতাম। হুম সে মানে সেরকম ভাবে, সে আমাকে এরকম ভাবে বলে যে ও যতগুলো কর্মস্থল আমি নষ্ট মানে নষ্ট হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী। সে আজকে এই জায়গায় এত কষ্ট করতেছে, মানে এই টাকার সমস্যা, ভাতের সমস্যা, কাপড়ের সমস্যা, সব কিছু সমস্যার জন্য একমাত্র মূলত আমি দায়ী। হুম ঠিক আছে, আমি সব কিছু মানায় নিছি, নিতে নিতে এখন একটা সময় মানে এখন যে পর্যায়টা ঠিক আছে চলে আসছি, এইখানে এসে আমি চিন্তা করতেছি যে আসলে ওর থেকে আলাদা হওয়ার জন্য, যে এইভাবে একটা মানুষের সাথে সংসার মানে আর করা যাবে না। আমাকে কি বলবো, এমনও সময় গেছে সে আমার গলার মধ্যে দিয়ে মারতে মারতে তার মানে একটা সময় দেখা গেছে কি যে হয়তোবা আমার কি একটা ভুলের জন্য হয়তোবা সে আমার গায়ে হাত উঠাইছে। আমি হয়তোবা মানে বাচ্চাকে ওই একটা সময় কি হয়েছে কি যে আমার বাচ্চাকে রেখে, তখন আমার বাচ্চার বয়স মেবি 7 মাস, বাচ্চাকে রেখে সে মানে আমাদেরকে রেখা কিচ্ছু ছিল না ঘরে খাওয়ার মতো, পালায় চলে গেছিল। একটা বোল মানে বাচ্চাদের যে গোসল করার যে বোলগুলো আছে না, এই বোলগুলোর ভিতরে পানি ছিল। আমি তাকে যাইতে দিই নাই দেখে রাতের বেলা আমাকে মারছে, একটু ঝগড়া হয়েছে বিষয় নিয়ে। সকালবেলা সে আমাকে যখন বলতেছে তুমি থাকো আমি একটু ঢাকা থেকে আসি কাজের ব্যবস্থা করে, পরে আমি বলছি কি না আমি তোমাকে এবার যেতে দিব না, আমার বাচ্চাটা নিয়ে আমি কোথায় যাবো, কার কাছে যাবো, না খেয়ে তোমাকে মরতে হবে। পরে বলতেছে কি যে আমি ব্যবস্থা করে দিব, আমি যাই আগে এখান থেকে, পরে আমি তুমি যাইতে পারবা না। তো ওকে ওইভাবে মানে আটকানোর চেষ্টা করছি, বিদেশ আমাকে বলছে তুমি হাঁড়ি পেতলগুলো ধুয়ে নিয়ে আসো, আমি মানে বাজারটা করে নিয়ে আসতেছি বা চালটা নিয়ে এসে দিয়ে যেতেছি। আসা দেখি গামলাটার ভিতরে পানি ছিল, আমার বাচ্চাকে ওই গামলার মানে ফ্লোরই মানে বসায় রেখে গেছে চলে গেছে। আমি হাঁড়ি পেতল ধুয়ে দেখি কি আয়সা যে আমার বাচ্চা ওই পানির মধ্যে। তো ডুবে মরতে পারতো, আল্লাহ মাফ করুক। আল্লাহ মাফ করুক, হ্যাঁ আল্লাহ বাচ্চায় রেখে গেছে। তারপরে এইভাবে আমার ফ্যামিলি বলছে বাচ্চাকে দিয়ে যায় বাড়িতে, বাচ্চাকে দিয়ে আসছি। আল্লাহ মাফ আমার করুক। আমার বাচ্চা অনেকবার মানে ইনজুর্ড হয়েছে, একবার হাত ভেঙে গেছে, জয়েন্ট চোখ নিচে নেমে গেছিল। তারপর হচ্ছে জন্মের পর 22 দিনের দিনে তার চোখ দিয়ে ব্লাড আসে। আমি আমার মানে প্রেগনেন্সি অবস্থায় আমার যখন মানে 8 মাস, তখন আমি প্রেগনেন্সি অবস্থায় একটা মানুষের অনেক কিছু খাইতে মন চায়, আমি কখনো আসলে এটা পাই নাই। অনেক কিছু খেতে মন চাইছে, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে খাওয়াইতে পারতো ইস, না। এইটা অনেক কষ্টের। বিশেষ করে আসলে আমার এক টুকরা মানে গরুর মাংস খাইতে মন চাইছিল। সব থেকে বেশি যদি কিছু খাওয়ার মধ্যে থাকে আমার ওই গরুর মাংসটা খেতে মন চাইছে। আমি আমার হাজব্যান্ডকে বলছি, ও বলে কি আমার ভাবি আসলে পরে খাও। এই প্রেগনেন্ট বউরে এই কথা কেউ বলে? ওর আমার জালো আমার মানে সাথে সাথে প্রেগনেন্ট ছিল, ওর আবার সিলেটে থাকে। আমার জীবনে সব থেকে বেশি এটার ভিতরে হার্ট করছিল এটাই যে একটা এই অবস্থায় কত কিছু খাইতে আমার মন চাইছে, কিন্তু আমি কখনো তাকে বললেও সে পারতো না, টুকে টাকে যেটা পারে দিত, ওইভাবে পারতো না। কিন্তু ওই যে এক টুকরা মাংস খাওয়ার জন্য তাকে বলছি, সে আমাকে খাওয়াই নাই। তার ভাবি আসলে খাওয়াবে, কিন্তু তাও খাওয়াই নাই। আমি রোজার মাস রোজা রাখছি, আমার বাড়ি থেকে টাকা নিছি, আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে আমি দুধ কিনছি, কলা কিনছি, মানে এগুলো ডিম টিম কিনে আমি এভাবে চলছি রোজার মাস। শুধুমাত্র এক টুকরা মাংস খাওয়ার জন্য আমি সারা মাস রোজা করছি আমার শ্বশুর বাড়ি থেকে। ঈদের আগের দিন আমি বাড়িতে চলে গেছি, আমি জানি বাড়িতে গেলে আমি এক টুকরা মাংস খাইতে পারবো। তারপর আমার যখন মানে মানে বেবি হওয়ার দিকে, তখন আমার 2024, ওটা ছিল মনে হয় মে মাস, হ্যাঁ মে মাসের 31 তারিখ রাত আমার পেন ওঠে। তাকে 1 তারিখে জানানো হয়েছে, সকালবেলায় জানিয়েছি। সে সারাদিন কোনো রেসপন্স করে নাই। রাত 8টা বাজে দেখা যাচ্ছে আমার মানে ব্যথা উঠতেছে, মানে কমতেছে, কিন্তু মানে বেবি হওয়ার কোনো অপশন নেই, মানে এরকম হচ্ছে না। তারপর ওকে জানানো হয়েছে, সে রাতের 1টা বাজে আমাদের বাড়িতে আসছে। আসার পর সে দেখতেছে আমি ব্যথায় ছটফট করতেছি,
কিন্তু তার কখনো মনে হয় না যে আমাকে সিজারে নিয়ে যাবে। ওইখানে আমি সারাটা রাত অনেক কষ্ট করছি, সারাটা রাত অপেক্ষা করছি। যখন 5টা বাজে তখন আমি মানে পরের দিন 2 তারিখে 5টা বাজে তখন আমি আমার ফুফুকে মানে আমার ডেলিভারি করাতে যে আসছে ওনাকে বলছি যে ফুফু আমি আর পারবো না, আমার আর সহ্য হচ্ছে না। আমার মাকে বলছি তোমাদের জামাইকে এনে দেবো। পরে তাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে তার হাতটাতে এভাবে ধরছি, ভাই আমি আর পারবো না, আমাকে সিজারে নিয়ে যাও। আমার হাতটা সে তখন ছেড়ে দিছিল, সে সকাল হওয়ার জন্য অপেক্ষা করতেছিল। সেইখান থেকে খুব কষ্ট করে আমার বাচ্চাটা মানে 5টা 50 যখন বাজে তখন বাচ্চাটা ডেলিভারি হয়, মানে বাসাই হয়। বাচ্চাটা মানে সবাই এটা কাটাকাটি লাগাই দিছে, কারণ বাচ্চাটার কালারটা নীল মানে নীলে পরিণত হয়ে গেছিল, মানে ব্যথা। সবাই বলতেছে যে আল্লাহ এটা কেমন বাচ্চা হয়েছে, বাচ্চার কালার এমন কেন। ওদের কান্না দেখে মানে আমার তো এদিকে অবস্থা খারাপ, তারপর আমিও কান্না করতেছি। পরে নাকি আবার 2-4 মিনিট পরে বাচ্চার কালার আবার পরিবর্তন হয়েছে। তো এটা ছিল আমার জীবনের একটা মানে সব থেকে বড় একটা অভিজ্ঞতা, মানে আমার হয়েছে। ওইখান থেকে একটা শিক্ষা নিতে পারছি যে আসলে এই সমাজে স্বামী যদি পাশে না থাকে জীবনে চলার পথটা খুব কঠিন হয়, খুব কঠিন। কষ্ট হয়। আমার জীবনে আমার স্বামী সবসময় বাধা হয়ে দাঁড়াইতো। সে কখনো চাইতো না যে আমি আমার মতো করে চলি, বা ও সবসময় চাইতো কি যে তুমি ওই যে নিম্নস্থানে ভাবে চলো, যারা মানুষ যে ফুটপাতে যে মানুষগুলো যেভাবে চলাফেরা করে এরকম ভাবে। আমি বিয়ের পর থেকে মনে হয় না সে আমার 5-6 সেট কাপড় কিনা দিছে আমার টাকায়, আমার বাড়ি থেকে আনা। আমি ওর জন্য আমার গহনাগাটি সব বিক্রি করে দিছি, কানে দুল ছিল এগুলা। যাই হোক, তারপরে গত বছর ওর একটা অপারেশন করার জন্য টাকার প্রয়োজন ছিল, টিউমার হয় তার। ওর পাশে কেউ ছিল না, মানে ও যতবার বিপদে পড়তো আমি সব সময় মানে হ্যান্ডেল করতাম। অমুকের কাছে তমুকের কাছে টাকা পয়সা নিয়ে আসা মানে ম্যানেজ করে দিতাম। রুম ভাড়া বাকি পড়লে এগুলো হ্যান্ডেল করতাম, বাজার ঘাট না থাকলে এটাও ব্যবস্থা করে দিতাম। ওই যে আমি অভ্যস্ত করায় ফেলছি যে স্বামীর কষ্টটা দেখতে পারতাম না আসলে চোখ দিয়ে। এটা ভুল হয়েছে। ঠিক আছে, তো আমার করতে স্বামী হবে। স্বামী একটা সময় আমার হাজবেন্ড আমার একটা জায়গায় এসে তখন মানে ওর কষ্ট প্রকাশ করছে। মানে আমাদের জায়গা কিনছে বাড়ি করার জন্য, এখনো বাড়িটা করা হয় নাই, মানে আমার ভাইয়েরা বাড়ি করবে আর কি। আমি তো ঢাকায় ছিলাম, তো বাড়ির অবস্থা তেমন ভালো না। যেদিন নাকি আমাকে বিয়ে করতে গেছে ওদিনকে আমাদের ঘর বাড়িতে এখানে নাকি ওর ওইখান থেকে উইটা আসতে মন চাইছিল। আর আমার বোনে আমার এক কাকি আমারে বলতেছে কি মা আবেগ দিয়ে জীবন চলবে না, আবেগ থেকে বেরিয়ে আসো। জীবনে যেভাবে ভাবতেছে এরকমটা কিন্তু সহজ না, অনেক কঠিন হবে তোমার জীবনে চলার পরটা। তো সেইখান থেকে যাই হোক, ও যখন আমি মানে আরেকটা মজার বিষয় আছে কি যে আমি যখন কাবিননামায় সাইন করব, আমার বোন আমাকে অনেক রিকোয়েস্ট করছিল তুই সাইনটা করিস না। তোর তুই তো ভাবতেছিস তো জামাইয়ের ইনকাম আছে, ভালো চলবি, যদি এরকমটা না হয়, ভাগ্যের লেখা যদি উল্টা যায়। ভাগ্যে লাগে, আপনি তো খোঁজ নেন নাই আসলে। না, ভুল তো এখানে, আপনি তো তারাও গ্রামে নেই গিয়ে নাই, আমরাও দেখেন। নেই নাই। গ্রামে গিয়ে দেখা উচিত ছিল, 10 জনকে জিজ্ঞেস করা উচিত ছিল। বিয়ে কি আর এরকম করে করে নাকি কেউ? ওই যে বললাম না যে আসলে তারা চাইছে আমি যেন সুখী হই, মানে আমার ফ্যামিলিতে কেউ রাজি ছিল না। আমার এখানে একটা কষ্টের বিষয় আছে, আমি এই বিয়েটা করার পর থেকে আমার ভাই, আমার ভাবি, আমার মায়ের উপরে অনেক টর্চার করছে। একটা সময় দেখা গেছে আমার যখন 9.5 মাস, আমাকে তো সহ্যই করতে পারে না তারা। আমি আমার 2টা ভাইয়ের প্রতি অভিযোগ রেখে শুধু এই যে এই ভিডিওর মাধ্যমে বলতেছি তাদেরকে যে ভাইয়ের কাছে নাকি বোনেরা হচ্ছে কলিজার টুকরা, কিন্তু দুর্ভাগ্যবশত ওই যে ভালোবাসাটা কখনো পাই নাই। আপনি তো ভাই বোনের কথাও শোনেন নাই, তাদেরকে না জানায় ভাইকে বিয়ে করছেন। ভাইয়ের দোষ? না, ভাইকে তো বিয়ে করি নাই। ভাই 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 জানতো বিয়ের সময়? হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে তো, কিন্তু ওরা রাজি ছিল না, আমাদের তাহলে? ইচ্ছার বিরুদ্ধেই হয়েছে। হ্যাঁ, তো তাহলে কেন আপনার দায়িত্ব নেবে? আমি তো দায়িত্ব নেওয়ার কথা বলছি না। আমার যখন আমার বিয়ে হয়েছিল না তখন, তখন ভালোবাসতো না? না, কখনো না। তাইলে আপনি অসহায়। ঠিক আছে, আমি দেখছি যে ভাইয়েরা নাকি মানে বোনের পাশে নাকি ভাইয়েরা নাকি ঢাল হয়ে দাঁড়ায়। সব সময়। আমার পাশে কখনো কাউকে পাই নাই, একমাত্র আমার মা ছাড়া।
একটা সময় দেখা গেছে আমার মাকে মায়েরও খাইতে হয়েছে অন্য একটা মহিলার মাধ্যমে, মানে আমার ভাবি ঝামেলাটা সৃষ্টি করছে, অন্য একটা মহিলা আমার মাকে মারও দিছে, একটা গাল থাপ্পড় দিছে। এটা ছিল আমার জীবনে সব থেকে বেশি কষ্টের বিষয়, যে আমি আসলে বিয়ে করি নাই, আমার নিজের জীবন শেষ করছি, সাথে একটা বাচ্চার জীবন শেষ করছি, সাথে আমার মাকে অনেক জায়গায় অপমানিত হয়েছে। মানে এই কষ্টগুলো এখন আমাকে মানে করে করে খাচ্ছে, যে নিজের জীবনে বেছে নেওয়া একটা ডিসিশন আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, তার সাথে সাথে আরো অনেক মানুষের জীবন নষ্ট হয়েছে। কখনো ভাইদের ভালোবাসা পাই নাই, এমন সময় হয়েছে আমার না খাইয়াছিলাম আমার ভাইয়ের সামনে, আমার খোঁজ নিতে আসে না, ওদের করে রান্না করাইছে ঠিকই আমাকে দিয়ে, কিন্তু বলে না যে বোন তুই খা। ইস, আল্লাহ মাফ করুন। দুঃসম্পর্কে একটা ভাগনা বউ হয়, তারা আমার রক্তের কেউ ছিল না, কিন্তু ওই সময়টা তারা আমাকে অনেক সাপোর্ট দিছে, খাওয়াইছে আমাকে। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে আবার গাজীপুরে একজন স্থানীয় ভাইয়া ছিল, উনি না থাকলে হয়তো বা আমি আরো মরে যেতাম। আল্লাহ ওনাকে ভালো রাখুক। আমি আমার হাজবেন্ডের জন্য অনেক কিছু করছি, জি। অনেক স্ট্রাগল করছি, তাও আমি তার কাছে কখনো আপন হইতে পারি নাই। আমি এখনো তার কাছে অপরাধী মনে হয়। আমি শুধু আমার স্বামীকে এতটুকুই বলবো, তুমি শুধু এতটুকুই বুঝতে পারবা যে আমি তোমার জীবনে রাইট পারসন ছিলাম, আমি তোমার জন্য জীবনে কি করছি আর কি না করছি সেটা তুমি নিজেও ভালো জানো। হয়তোবা আমার বলাগুলো তুমি ভুলও ধরতে পারো, আমার তাতে কোনো আপত্তি নাই। আমি এখানে আজকে সাহস করে আসছি, এই কথাগুলো না বললে নেই, কারণ আমি দুঃখে দুঃখে মরতেছি। একটা বাচ্চাকে বুকে না জড়িয়ে ঘুমানোর যে কষ্ট যন্ত্রণা, সেটা আমি ফিল করতেছি। হয়তো বা নিজের কিছু ভুলের জন্য আমি পস্তাইতেছি, আমার বাচ্চা কষ্ট পাচ্ছে, বাচ্চার সাথে ওইরকম ফোনে কথাও বলতে পারি না, বাচ্চার মুখটাও দেখতে পারি না। তোমাকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করতেছি এই ভিডিওর মাধ্যমে, সব কিছু ভুলে আমরা তিনজন মিলে যেন সুন্দর একটা জীবন যাপন করতে পারি, ওইভাবে ইনশাআল্লাহ। একমত হও। জীবনটা কিভাবে ভালোভাবে চালানো যাবে পরিপাটি করে দুজনে মানে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যেন সামনে আগাইতে পারি, ওইটার জন্য তোমার কাছে আমার বিশেষ করে অনুরোধ রইল। আমি এটা বলতে চাই যে ধরেন হাজবেন্ড ওয়াইফের ঝামেলা হইতেই পারে ভাই, কিন্তু যখন বাচ্চা হয়ে গেছে তখন যত পাপ থাক হাজবেন্ডের, যত পাপ থাক ওয়াইফের, মাফ করে একসাথে থাকা উচিত বাচ্চার জন্য। বাচ্চার কোনো দোষ নেই, ওরা আনছেন দুনিয়াতে আপনি আমি। হ্যাঁ। সো বাচ্চার জন্য সমস্ত কিছু মাপ এবং একসাথে সংসার করা উচিত। বউ ভাল লাগে না, হাজবেন্ড ভালো লাগে না, দুই রকমই থাকেন, কিন্তু বাচ্চার জন্য এক ঘরে থাকতে হবে যেন ও ভালো থাকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টসগুলো লিখবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।